আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমি আপনাদেরকে মাইক্রোসফট অফিস ম্যানেজমেন্ট কোর্সের দুইটা পার্ট ইতিপূর্বে আপলোড দিয়েছি। প্রথম পার্টটি ছিল হোম ট্যাবের ব্যবহার এবং মাইক্রোসফট অফিসের ইনস্টলেশন। দ্বিতীয় পার্টটি ছিল আপনার কিবোর্ডের ব্যবহার, তারপরে শর্টকাট কি পরিচিতি। আজকের পার্ট 3 আলোচনা হবে। আজকের পার্ট 3তে আলোচনা হবে আমাদের ইনসার্ট ট্যাবের। এই ইনসার্ট ট্যাবে আলোচনা হবে। তো আমি এক্ষুনি আলোচনা শুরু করছি, তবে আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমি আর সময় দীর্ঘায়িত না করে আলোচনা শুরু করছি। তাহলে আমাদের হোম ট্যাবের ব্যবহার আগে হয়েছে, এখন ইনসার্ট ট্যাবের ব্যবহার হবে। ইনসার্ট ট্যাবে আমি ক্লিক করলাম। ইনসার্ট ট্যাবে আমি যেগুলো দেখাবো, টেবলের ব্যবহার দেখাবো, পিকচার কীভাবে আনে, ক্লিপ আর্ট, শেপস, স্মার্ট আর্ট, চার্ট, দেন হচ্ছে হিডার পুটার, পেজ নাম্বার, টেক্সট বক্স, ওয়ার্ড আর্ট, তারপরে ইকুয়েশন, সিম্বল, এগুলো দেখাবো। তো প্রথমে শুরু করব টেবল দিয়ে। আমাদের যখন কোনো কিছু বা আমাদের ধরেন 10জন শিক্ষার্থীর নাম লিখতে হবে, ঠিকানা লিখতে হবে, মোবাইল নাম্বার লিখতে হবে বা রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে ইত্যাদি লিখতে হয়, তখন আমাদের একটা বক্স বানাতে হয়। এটাকে টেবল বলে বা ডায়াগ্রাম। তো ওইটার জন্য আমাদের এইখানে টেবলে যেতে হবে। তো এখানে আমাকে ঠিক করে নিতে হবে, যেমন আমি এখান থেকে যত করে নিব তত করে আসবে, যতটা সেল, এগুলোকে আলাদা আলাদা সেল বলে। আবার এগুলো উপরে নিচে হচ্ছে কলাম, আর বাম থেকে ডানে হচ্ছে রো। তাহলে আমার যদি শিক্ষার্থী 10জন হয়, তাহলে আমাকে 10টা রো নিতে হবে। তা আমি এখানে ক্লিক না করে ইনসার্ট টেবলে ক্লিক করব, এখানে সংখ্যা লিখে দিব। তাহলে নাম্বার অফ কলামস, কলামসে আমি লিখব যে কী কী, যেমন শিক্ষার্থীর নাম, সরি প্রথমে লিখব যে ক্রমিক নাম্বার, শিক্ষার্থীর নাম, তারপরে শিক্ষার্থীর পিতামাতার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, শ্রেণী। তাহলে 6টা কলাম লাগবে, দেন আমি 6 দিব। তারপরে কতজন শিক্ষার্থী, মনে করেন 10জন শিক্ষার্থী, তাহলে আমি এখানে 10 দিব। তাহলে নাম্বার অফ কলামস 6, নাম্বার অফ রোস 10। তাহলে আমি এখন ওকে দিলে এই যে এখানে 6টা কলাম আর এদিকে 10টা রো, এভাবে চলে আসছে। এবার আমি এখানে আমার ইচ্ছে মতো আমি লিখতে পারবো। ধরেন তামিম, আচ্ছা এভাবে না, ধরেন রোল, তারপরে নাম, রোল নাম, পিতা মাতার নাম, শ্রেণী, ঠিকানা, মোবাইল। তাই সবগুলো ঘর আসছে। এবার এদিকে ধরেন আমি নাম দিব তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ, তাসকিন। সরি, নাম তো এখানে হবে, এখানে হবে যে সিরিয়াল নাম্বার। এবার আর কিছু ফাংশন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে রোল বা নাম, এই যে এই লেখাগুলো আমি ওই সেলের মাঝখানে রাখবো। এই জন্য আমি সবগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে হোম ট্যাবে যাব, এখান থেকে সেন্টারে ক্লিক করব, মাঝখানে চলে আসছে। আবার সবগুলো লেখাকে আমি বোল্ড করে দিব। আবার যদি আমার ইচ্ছে করে এগুলোর আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, তাহলে আমি এই যে টেবল যেটা আছে, টেবলের সকল ধরনের ডিজাইন বা কাজ করার জন্য টেবলে ক্লিক করার সাথে সাথে এদিকে একটা ডিজাইন লেখা আছে। দেখেন আমি বাইরে ক্লিক করলাম, কোনো ডিজাইন নেই। হোম, ইনসার্ট, পেজ লেআউট, ডিজাইন নেই। যখন টেবলের ভিতরে ক্লিক করবো তখন ডিজাইন আসবে, এই ডিজাইনে ঢুকবো আমি। ডিজাইনে ঢোকার পর আমি এখানে ধরেন এটা দিলাম, তাহলে দেখেন সবগুলোর এই ডিজাইনটা হয়েছে। অথবা আমি এটা দিলাম, যেটা দিবে সেটাই হবে। এখন এটা গেছে। এবার তাইলে আমি এটা কালার করলাম, মাঝখানে করলাম, এই লেখাগুলোও আমি মাঝখানে করব। আমি সবগুলো লেখার ধরেন মাঝখানে রাখতে চাই, তাহলে আমি এগুলো সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল ই দিলেও মাঝখানে আসবে, অথবা হোম ট্যাবে গিয়ে সেন্টার দিলেও মাঝখানে আসবে। এখন হচ্ছে আমার এই রোলের জন্য এত বড় গর্ত লাগবে না। তাহলে আমি এখানে যখন কার্সারটা আনবো, দেখেন এই যে
চিহ্নটা চেঞ্জ হয়েছে, তখন এটাতে লেফট বাটন চেপে ধরে আমি এভাবে টান দিব, যতটুকু লাগবে ততটুকু রাখবো আমি, দেন হয়ে যাবে। মনে করেন এটা রুলের বাইরে গেছে, আমি এটাকে ধরে নিয়ে এদিকে নিয়ে আসবো, হয়ে গেছে। এবার হচ্ছে ধরেন এটাও এদিকে নিয়ে আসবো, ধরেন আমার নামের জন্য এতটুকু জায়গা লাগবে না, আমি এতটুকু রাখবো। বা ফিতে মাথা ধরেন এটা থাক না, সরি ফিতে মাথার এতটুকু লাগবে না, এইটুকু লাগবো। শ্রেণীর জন্য মনে করেন লাগবে যে এইটুকু, ঠিকানার জন্য বেশি লাগবে, মোবাইলের জন্য এটা, ব্যাস হয়ে গেছে। এভাবে আমি আমার এখন লিখবো। এখন ধরেন আমার এখানে একটা ঘর মুছে ফেলতে হচ্ছে, ধরেন আমি 6 নাম্বার যেটা দিলাম 6 নাম্বারে এরকম 2টা রাখবো, তাহলে আমাকে এটা মুছে দিতে হবে। এটার জন্য আমি কী করবো, ওই যে সেম ডিজাইনে যাব, ডিজাইনে গিয়ে যে ইরেজারে ক্লিক করলে এরকম ইয়া মানে খাসরের ডিজাইন এরকম হবে, তখন আমি এই যে রেখার উপর বা বড়ার উপর ক্লিক করব, দেন এটা মুছে গেছে, বাস। আমি এটা গিয়া করি, ওই এটা আপনাকে দেখা যায় বর্ডারসে ক্লিক করলে, এটা মনে হয় হোম ট্যাবে দেখাইছিলাম, এই যে টপ বর্ডারে ক্লিক করলে টপেরটা মুছে যাবে, অথবা দিলে টপেরটা আসবে, লেফট বর্ডার, রাইট বর্ডার, নো বর্ডার দিলে সবগুলো বর্ডার উঠে যাবে, আবার যদি অল বর্ডার দিই সবগুলো বর্ডার চলে আসবে। এটা আমি চলে আসলাম, এটা যেন এই যে দেখেন, এই যে তাহলে এখন এটা আমি এখানে 2 ঘর লাগবে, এই জন্য 6 নাম্বার সেলের 2টা রো লাগবে, এই জন্য আমি 6 নম্বরতে এদিকে এটা মুছে দিই। এখন লেখাটা উপরে উঠছে, এটাতে আমি জাস্ট এখানে ডিজাইনের পাশে যে লেআউট আছে, লেআউটটা আমি সেন্টার করে দিলে হবে। এই যে এখানে সেন্টারে ক্লিক করলে এটা মাঝখানে চলে আসবে। এই হচ্ছে এগুলোর ব্যবহার। আর তবে এখানে এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য এখানে একটা কিবোর্ডের ট্যাব অপশন আছে, ওই ট্যাবটা ক্লিক করবেন, সোজাসুজি একটা ঘর এক ঘর থেকে আরেক ঘরে যাবে। এখন হচ্ছে মনে করেন আমার কলাম নেওয়া শেষ, এখন আমার এদিকে রো আরও বাড়াতে হবে, তা আমি কি সেম ওখানে ফাংশনে গিয়ে করবো না, শেষ যে সেলটা আছে এখানে যদি আমি ট্যাব বাটন দিই একটা আসবে, আবার দিলে একটা আসবে, যদি আমি ট্যাব বাটন চেপে ধরি দেখেন অনেকগুলো আসতেই থাকবে, তাহলে ট্যাব দিয়ে সহজেই রো সংখ্যা বাড়ানো যায়। অথবা আরও একটা বিষয় যদি ধরি, মনে করেন এই ঠিকানা এটাকে আমার 2 ভাগ, এখানে আরও 2টা ঘর বানাতে হবে, তাহলে আমি সেমভাবে এখানে ক্লিক করলে ডিজাইনে যাব, ডিজাইনে গিয়ে এই যে দেখেন ড্র টেবল, এখানে আমি ক্লিক করলে একটা ফ্যানের মতো হবে কার্সার, তখন আমি যেখানে দিব সেখান থেকে ধরে টান দিব, অটোমেটিক হয়ে গেছে। অথবা আমি শুধু এই ঘরটা 2 ভাগ করব, হয়ে গেছে। অথবা এইদিকে 2 ভাগ করব, এদিকে টান দিব, হয়ে গেছে, 2টা হয়ে গেছে। এভাবে ইরেজার মানে মুছে ফেলা, ড্র টেবল মানে টেনে দেওয়া। আমার যদি এভাবে টানতে হয় তখন এভাবে হবে, এভাবে টান দিলে এভাবে হবে, দেন কাজ শেষ, এটা আবার উঠাই দিব। আর এখানে বর্ডারগুলোর সাইজ বড় ছোট করা যায়, এখানে বর্ডারের এই সেলগুলো ডিজাইন দেওয়া যায়, যেমন দেখেন এই যে এটা কালার দেওয়া যাবে একটা, এই দেন এখানে আর তেমন কোনো কাজ নেই, এগুলো জানলেই হবে। এবার হচ্ছে যে আমি টেবলের কাজ শেষ, আমি টেবলটা কেটে দিলাম, দেন হচ্ছে যে আমি আবার ইনসার্ট ট্যাবে গেলাম, এখন হচ্ছে পেজ, মনে করেন আমাদের ডকুমেন্টে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ছবি ইউজ করতে হয়, তখন আমরা এই পিকচারে ক্লিক করে ছবি আনবো। আমি পিকচারে ক্লিক করলাম, আমার এখানে পিকচারে গেলাম, ধরেন আমি এটা নিলাম, এটা চলে আসছে। এখন এটা আমি রাখবো যে মনে হয় এখানে, কিন্তু এটা এখন টান দিলে আসবে না, তো এটার জন্য কী করতে হবে, এখানে ক্লিক করব, সিলেক্ট করার পর এই দেখেন একটা র্যাপ টেক্সট নামে একটা অপশন আছে, র্যাপ টেক্সটে ক্লিক করে বিহাইন্ড টেক্সট করে দিব, বিহাইন্ড টেক্সট, দেন আমি এটা যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যেতে পারবো। আমি এটা এখানে রাখলাম, এদিকে ধরে এভাবে ছোটো করে দিলাম, হয়ে যাবে, বাস। জি, তাহলে এখন হবে যে, জি এবার দেখাবো যে শেপসের ব্যবহার। শেপসে হচ্ছে আমি শেপস থেকে চতুর্ভুজ আঁকা, বৃত্ত আঁকা, ত্রিভুজ আঁকা, বা আরও কিছু ছবি টবি আঁকা, যেমন আমি এখান থেকে পতাকা একে একটা যদি আপনাদেরকে দেখাই, তাহলে আমি এটার জন্য প্রথমে শেপসে গেলাম, একটা চতুর্ভুজ নিলাম, আঁকলাম, তাহলে এটা কালার দিব আমি শেপিল থেকে সবুজ গ্রিন দিলাম, দেন আমার একটা লাগবে এখন বৃত্ত, আমি একটা বৃত্ত এখানে আঁকলাম, দেন এটাকে আমি দিব লাল কালার। এখন আমার এদিকে একটা গিয়ে লাগবে স্টিক বা লাঠি সুটা, এটাও আমি গিয়াকে বানাই দিব, চাইলে রেখা দিয়েও পারি,
আর হ্যাঁ, রেখা আঁকার সময় আপনার শিফট শেপে ধরতে হবে, অথবা যে কোনো বৃত্ত আঁকার সময় বা চতুর্ভুজ আঁকার সময় শিফট শেপে ধরলে যখন আপনি আঁকবেন তখন আপনার ওটা একেবারে উভয় পাশে সমানভাবে যাবে, বাঁকা হবে না। আমি একটা স্টিক নিলাম, দেন আমি এটা এভাবে নিয়ে আসলাম, কারণ আমি এটাকে মোটা করে দিব। কিভাবে দেখেন, এই যে এখানে যাব, হয়ে গেছে, যে কোনো একটা কালার দিলে হয়ে যাবে। ধরুন আমি এটা দিলাম, এইটা দিলাম, আচ্ছা হয়ে গেছে। এখান থেকে এটার কালারও চেঞ্জ করা যাবে আর কি। ঠিক, এটা হচ্ছে পতাকা। এখন আমি যদি আপনাকে একটা চতুর্ভুজ দেখাই, যেমন শিফট চেপে ধরবো, তারপর লেফট বাটন চেপে ধরে এভাবে টান দিব, দেখেন সব দিকে সমানভাবে যাচ্ছে। আমি যদি এই আয়তক্ষেত্র আঁকি তখন শিফট চেপে ধরবো না, তখন আমি যেদিকে যাব সেদিকে যাবে, দেন আমি এবার ছেড়ে দিব, ব্যাস হয়ে গেছে। যে একটা বৃত্ত আঁকি, বৃত্ত আঁকার সময় আমাকে শিফট চেপে ধরতে হবে, তখন সমান হবে। যদি শিফট চেপে না ধরে আঁকি, যেমন এখন আমি শিফট চেপে ধরলাম না, তাহলে দেখেন এটা আমাকে সোজা করতে কিয়ামত হয়ে যাবে। তো এই শেপস হচ্ছে এগুলোর ব্যবহার। এখন আরও একটা জিনিস দেখাই আমি আপনাকে শেপসে। ধরুন আমি লিখলাম মনে করেন এই লেখাটা, এটা আমি মাঝখানে আনলাম, তারপরে বোল্ড করলাম, সাইজ বড় করলাম, এটাকে আমি এখানে একটা এই শেপস ব্যবহার করব। দেখেন যে এই শেপসটা, এটা আমি দেবো এখানে। এখন দেখেন এটাকে আমি কালার তুলে দিব, নো ফিল দেব, ব্যাস হয়ে গেছে। এভাবে আমরা হেডলাইনকে কালারিং করতে পারবো ইনসার্টের ব্যবহার। এরপরে এগুলো গেছে, আমি সবগুলো কেটে দিলাম। এরপর দেখাবো আমি স্মার্ট আর্টের ব্যবহার। আমাদের যখন কোনো কিছুর প্রকারভেদ লিখতে হয়, ধরন লিখতে হয়, তখন আমরা এই স্মার্ট আর্টগুলো ইউজ করব। যেমন আমি যদি সংক্ষেপে একটা দেখাই, যেমন লিস্ট, এখানে বিভিন্ন ডিজাইন আছে। তাহলে আমি ধরেন মনে করেন লিস্ট থেকে একটা নিলাম, প্রসেসর, ধরেন এটা নিলাম, ওকে দিলাম। এখন এটা আসছে, মনে করেন আমি এখানে লিখলাম লিখলাম পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ। তাহলে পার্টস অফ স্পিচ হচ্ছে আপনার 8 প্রকার। তা 8 প্রকার লিখতে গেলে আপনাকে এরকম 8টা গিয়ে লাগবে। আমার এদিকে যেহেতু যেতে হবে না, আমি এখানে ক্লিক করে ডিলিট দিয়ে দিব। আমার এদিকে 8টা ঘর লাগবে, এখন এখানে 2টা আছে। তা আমি এখানে এগুলোকে এখানে ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করব, দেন আমি এখান থেকে অ্যাড শেপে ক্লিক করব। অ্যাড শেপে আনার পর দেখেন অ্যাড শেপ আফটার, অ্যাড শেপ বিফোর। আমি যেহেতু পরে অ্যাড করব এই জন্য একটা দিলাম। আবার সেমভাবে গিয়ে অ্যাড শেপ আফটার, আবার সেমভাবে দিয়ে অ্যাড শেপ আফটার বিফোর, যা এখানে হয়েছে 5টা। এরকম আমি যতটা লাগে প্রয়োজন মতো ততটা নিয়ে নিব। আচ্ছা, আবার এগুলোর আপনি কালারও করতে পারবেন। এখানে দেখেন বিভিন্ন ডিজাইন আছে, আপনার যা ইচ্ছা তা করতে পারবেন। এখানে সবগুলো ডিজাইনে। এটা হচ্ছে ইনসার্ট ট্যাবের স্মার্ট আর্টের ব্যবহার। এবার হচ্ছে চার্টটা যদি আমি দেখাই, চার্ট হচ্ছে আমাদের কতগুলো পরিসংখ্যান লিখতে হয়, যেগুলো পরিসংখ্যানের বিরুদ্ধে ব্যবহার হয়। যেমন আমি একটা নিলাম, ওকে দিলাম, দেন আমি এখানে যাহা লিখবো এখানে ঠিক সেভাবে এটা হয়ে যাবে। মনে করেন আমি এটা একটু ছোট করে দিলাম, এটা আর একটু বড় করলাম। দেখেন এখানে যে সিরিজ 1 সবুজ হচ্ছে সিরিজ 1, সিরিজ 2, সিরিজ 5। ধরুন আমি ক্রিকেটারের নাম দিই, ধরুন সাকিব, মুশফিক, তামিম,
মাহমুদুল্লাহ, তাহলে এই যে দেখেন এখন তাদের নাম চলে আসছে। তাহলে ধরেন এখানে ধরেন ম্যাচের নাম দিই, ধরেন ইন্ডিয়া পাকিস্তান, তারপরে শ্রীলঙ্কা। আমি এখন লিখবো যে সাকিব ইন্ডিয়ার বিপক্ষে কত রান, পাকিস্তানের বিপক্ষে কত রান, শ্রীলঙ্কার বিপক্ষে কত রান। ধরেন আমি এখানে দিলাম 50, এখানে দিলাম 40, এখানে দিলাম 30। তাহলে দেখেন সাকিব, এখানে সবুজটা হচ্ছে ইন্ডিয়া, তাহলে সাকিব এই যে ইন্ডিয়ার বিপক্ষে 50 রান করছে, 50-এ এসে এটা থামছে। তারপরে সাকিব পাকিস্তানের বিপক্ষে করছে 40 রান। তারপরে সাকিব শ্রীলঙ্কার বিপক্ষে করছে 30 রান, 30 রান। দেন আমি এভাবে মুশফিক দিলাম 52, যা দিলাম হবে। হয়ে গেছে। তো এখানে একটা সাইট দেখেন যে যত রান পাইছে সবগুলো এখানে চলে আসছে। এটা হচ্ছে পরিসংখ্যান দেখানোর জন্য এভাবে হয়। দেন আমি এখন এটা কেটে দিতে পারবো। দেন আমি এটাকে আবার বড় করলাম। এবার হচ্ছে এটারও বিভিন্ন ডিজাইন দিতে পারবেন আপনি, যা ইচ্ছা। এখানে আরও ডিজাইন আছে, এটা কালারও করতে পারবেন। এইগুলো আপনি দেখে নেবেন আর কি। দেন তাহলে আমি এখানে এটাও ডিলিট করে দিচ্ছি। তাহলে ইনসার্ট টেবিল, পিকচার দেখাইলাম, সেভ দেখাইলাম, স্মার্ট চার্ট গেল। এবার হচ্ছে হেডার পোটার মধ্যে আমাদের পেজের উপরে কিছু লেখা দিতে হয়। ধরেন আমার 30টা পেজ হবে, ওই 30টা পেজের প্রত্যেকটাতে একটা লেখা থাকবে। তা আমি যখন হেডারে ক্লিক করব, তাহলে আমি কোথায় রাখবো লেখাটা, ধরেন মাঝখানে এভাবে রাখবে, ঠিক এভাবে আসছে। এবার আমি এখানে লেখাটা সিলেক্ট করে ধরেন আমি দিলাম ফয়সাল ইসলাম টেক, এই যে দেখেন। এবার আমি ক্লোজ হেডার দিলাম, এখানে একটা পেজের উপর থাকবে। এখানে অনেকে ধরেন বিসমিল্লাহির রহমান বিসমিল্লাহ, এটা দিলাম। এই বিসমিল্লাহটা সব পেজে থাকবে। এখন আমার এখানে পেজ হচ্ছে একটা, দেখেন পেজ নাম্বার 1 মানে পেজ হচ্ছে একটা। কারণ আমি যদি একাধিক পেজ নিই, দেখেন এটা প্রত্যেকটা পেজে এটা যাবে। তাহলে এখন দেখেন এখানে পেজ হচ্ছে 5 মানে 5টা পেজ আছে। দেখেন এটা 5 নাম্বার পেজ, এটা হচ্ছে 4 নাম্বার পেজ, দেখেন 4 নাম্বার পেজেও আছে। এটা হচ্ছে 2 নাম্বার পেজ, দেখেন 2 নাম্বার পেজ, এই যে পেজ 2 of 5, অর্থাৎ 5 পেজের 2 নাম্বারে এখানে বিসমিল্লাহ আছে। আর ফোটার হচ্ছে নিচে হবে, যে ফোটার হচ্ছে নিচে হবে। তাহলে আমি ইনসার্টে গেলাম, দেন এই যে ফোটারে ক্লিক করলাম। তাহলে ফোটারে আমি ধরেন রাখবো যে এভাবে, অথবা না এভাবে না, আমি রাখবো যে এটা ক্লোজ করে দিলাম, ইনসার্ট ফোটার এভাবে দিবে, এই যে দেখেন। তাহলে এখানে আপনার পেজ নাম্বার হবে, পেজ নাম্বার দেওয়ার জন্য এভাবে হবে, পেজ 1, পেজ 2, পেজ 3, অটোমেটিক এটা যতগুলো পেজ আছে পেজ ওয়াইজ এটা হয়ে যাবে। দেন এটাও গেল। এবার আমি ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পর তাহলে এটাকে এবার পেজ নাম্বার আলাদা একটা ফাংশন আছে, ফোটারে না দিয়েও, অথবা আমি ফোটারে এখানে একটা লেখাও দিলাম, দেখেন। জি, তাহলে আমি এখানে এই নাম যেটা দিলাম ফোটারে, এই ফোটারের নাম এটা প্রত্যেক পেজে এরকম থাকবে, প্রত্যেক পেজে এটা অটোমেটিক্যালি হয়ে যাবে ফোটারের নামটা। এটা হচ্ছে হেডার ফোটারের কাজ। তা এবার পেজ নাম্বার, ধরেন আমি এটা ওটাই নিলাম, হেডার ফোটার সব ওটাই নিলাম ধরেন। একদম সিম্পল পেজ। এবার এখানেও পেজ নাম্বার দেওয়া যাবে কীভাবে, ঠিক সেমভাবে ইনসার্টে যাবেন, পেজ নাম্বার আছে, এখানে টপ দিলে টপ লিখবেন, বটম দিলে বটম লিখবেন। তা আপনি সাধারণত আমরা সবাই বটমে দিকে থাকি, বটম থেকে আমি এই ডিজাইনটা সিলেক্ট করলাম, কারণ এইদিকে পেজ নাম্বার থাকবে, যতগুলো পেজ হবে অটোমেটিক্যালি পেজ হবে, যে পেজ 1, পেজ 2, পেজ 3, এভাবে আর কি। দেন আবার ইনসার্টে গেলাম,
এটা ফুটার পেজ নাম্বার শেষ টেক্সট বক্স হচ্ছে একটা বক্স আঁকানো, মানে আমার কোনো একটা কাজ করতে হচ্ছে, টেক্সট বক্সে ক্লিক করলাম, টেক্সট বক্সে ক্লিক করলাম, এবার ওই যে বৃত্ত গিয়া ত্রিভুজ এভাবে আঁকে, চতুর্ভুজ এভাবে একটা বক্স আঁকলাম। এখানে আপনি আপনার মতো লিখতে পারবেন, এখানে ছবিও দিতে পারবেন। ঠিক আছে, আবার ইনসার্টে গেলাম, টেক্সট বক্স শেষ ওয়ার্ড আর্ট হচ্ছে লেখার ডিজাইন করা, কীভাবে দেখি আমি দেখি, ওই যে আমরা হেডলাইন যেগুলো ডিজাইন করি, মনে করেন এটা একটা হেডলাইন, আমি একটা একটু বড় করি, সিলেক্ট করলাম, সাইজ বাড়াইলাম, সেন্টারে দিলাম। এখন এই লেখা এটাকে আমি ডিজাইন করবো কীভাবে দেখেন, সিলেক্ট করলাম, ইনসার্টে গেলাম, দেন আমি ওয়ার্ড আর্টে ক্লিক করব। প্রথমে আমি এরকম এখান থেকে যে কোনো ডিজাইন দিতে পারি। এবার আমি চাইলে এই ডিজাইন দেওয়ার পর এখানে ফরম্যাট আসছে একটা, এটাতে ক্লিক করার সাথে একটা ফরম্যাট আসবে, ফরম্যাট পেজে এই যে টেক্সট ইফেক্টস, আমি এখানে যা মন চাই তা দিতে পারি, গোল করে দিতে পারি এভাবে। আবার এটা যদি টান দিই বড় হবে এভাবে আর কি, যেভাবে ইচ্ছা। এটা যদি আমি আরও বড় করি তখন এটা ফুল ফেস হয়ে যাবে। এই যে এটা হচ্ছে ওয়ার্ড আর্টের কাজ। তো ওয়ার্ড আর্ট গেল। এবার হচ্ছে সিম্বল, আমাদের লেখার সময় বিভিন্ন সিম্বল লাগে। যখন আমি যে নর্মাল টেক্সট দিই, এই এখানে আরবি ভাষা আছে, জন্য আরবি দেখাচ্ছে, ইংরেজি সব দেখাবে সব। এখানে কিছু চিহ্ন থাকে আর কি, এখানে গুণ ভাগ বিয়োগ এগুলো থাকে, গুণ আর ভাগ থাকে। তারপর আরও কিছু ছোটোখাটো চিহ্ন থাকে, টিক চিহ্ন, নাম্বার টাম্বার এইগুলো আর কি। এবার এটা মূলত সূত্রের জন্য প্রয়োজন হয়। তারপর আরেকটা আছে অবজেক্ট, আমাদের ওই বৈজ্ঞানিক সূত্র লেখার জন্য তখন অবজেক্টটা কাজ করে। অবজেক্টটা আরেকটু বিস্তারিত আরেকদিন দেখাবো, এখানে একটু বুঝিয়ে বলতে হবে। সিম্বল এবং অবজেক্ট আরেকদিন দেখাবো ইনশাআল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, ভালো থাকবেন এবং দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।